বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। দুইটা ক্লাস গ্যাপ দেওয়ার দরকার নেই। অ্যালার্জির কারণে হচ্ছে যে যদি হয় তাহলে তার এরকম ফ্যামিলি মানে তার সাথে ঘুমায় স্ত্রী অথবা হাজব্যান্ড অথবা ভাই বোন অথবা যারা ঘুমায় তাদের কিন্তু নাই, শুধু তারই আছে। অথবা হচ্ছে আজকে এখানে কালকে এখানে, ঠিক আছে, নির্দিষ্ট লোকেশন নাই। আজকে এখন এখানে চুলকা, কিছুক্ষণ পরে ওখানে চুলকা, এরকম ফিক্সড না। এরকম যদি হয় এবং হচ্ছে যে এটা হচ্ছে খাবার, মনে করেন আপনি গরুর মাংস খাইছেন, মুরগির মাংস, চিংড়ি মাছ খাইছেন, ইলিশ মাছ খাইছেন, তখন বাড়ছে, আবার খান্নায় ভালো লাগছে, অথবা একটা ওষুধ খাইছেন বাড়ছে, এরকম যদি হয়। আরেকটা হচ্ছে যে রোগী হচ্ছে যে কোনো বিসি বাচ্চা এগুলো নাই, তখন যদি হয় তখন হচ্ছে যে অ্যালার্জির সমস্যা। অ্যালার্জি দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে অ্যাকিউট রিয়েকশন, মনে হচ্ছে যে হঠাৎ করে আপনি গরুর মাংস চিংড়ি মাংস খাওয়ার পরেই শুরু হয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে অনেকের দেখা গেছে যে কয়েকদিন পরেই চুলকায় মাছ। এটার আরেকটা সিমটম হচ্ছে যে অ্যালার্জির সমস্যার আরেকটা হচ্ছে মেইন যেই আপনি যেটা দিয়ে ধরবেন সেটা হচ্ছে যে পেশেন্টের সকালে চুলকানি আছে, রাতে নাই, রাতে আছে সকালে নাই, মানে কিছুক্ষণ থাকে, 2-1 ঘন্টা আবার থাকে না, আবার 2 ঘন্টা পরে হয়। তাহলে এটা দ্বারা যদি হয় তাহলে বুঝতে হবে তার ফাঙ্গাল ইনফেকশনও নাই, ব্যাকটেরিয়াল ইনফেকশনও নাই, তার হচ্ছে অ্যালার্জির সমস্যা। কারণ ফাঙ্গাল ইনফেকশন হলে তার পার্মানেন্টেই কিন্তু চুলকাবে, ব্যাকটেরিয়াল হলেও পার্মানেন্ট চুলকাবে। কিন্তু অ্যালার্জি যদি হয়, যখন অ্যালার্জির সমস্যা জাতীয় কোনো কিছু শরীরে ঢুকতে চায় অথবা অ্যালার্জি সংক্রান্ত কোনো খাবার খায়, তখন তার এই সমস্যাটা বাড়বে। আর যদি না খায় তখন একটু ভালো থাকবে। তাহলে এটা যদি দেখেন তাহলে তাকে রেগুলার হচ্ছে 3 মাস অ্যান্টিহিস্টামিন দিতে হবে। 3 মাস, হ্যাঁ। অ্যান্টিহিস্টামিন আপনি যেটা দিতে পারেন, অ্যালসেট দিতে পারেন, অ্যালাপ্টোল দিতে পারেন, ফ্যাক্সো দিতে পারেন, ড্যাসলোড দিতে পারেন, যে যেটা দেয় সবই প্রায় কাছাকাছি, হ্যাঁ। কোনোটা হয়তো 99% কাজ করে, কোনোটা 95% কাজ করে, ঠিক আছে এগুলো। আচ্ছা, একটা অ্যান্টিহিস্টামিন দিবেন। আর যদি খুব বেশি হয় তাহলে অ্যান্টিহিস্টামিনটা IM অথবা IV দিবেন। যদি অনেক সময় দেখা গেছে যে আপনি ওই যে বললাম না আনারস খাইয়ে আসছে, পুরা শরীরের লাল লাল পোটা হয়ে হয়ে ধরে গেছে, লাল লাল হয়ে গোল গোল হয়ে আছে, ওইসব ক্ষেত্রে হচ্ছে যে আপনি ওরালি দিলে কাজ করতে সময় লাগবে, আপনি হচ্ছে যে একটা IM দিয়ে দিবেন, হ্যাঁ, অথবা IV দিয়ে দিবেন, তার সাথে সাথে মোটামুটি ভালো হয়ে যাবে, হ্যাঁ। শেষ। আর স্টেরয়েডের দিকে যাওয়া যাবে না, হ্যাঁ। ওইটা তো আছে। আচ্ছা, সিলভার সালফার ডায়াজিন, হ্যাঁ, এটা সম্পর্কে কারো ধারণা আছে? সিলভার সালফার ডায়াজিন বার্না ক্রিম সম্পর্কে ধারণা আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু সিলভার সালফার ডায়াজিন সম্পর্কে ধারণা নাই নাকি? এটাই বার্নাটাই হচ্ছে সিলভার সালফার ডায়াজিন, হ্যাঁ, যে ক্রিমটা, এটা হচ্ছে যে পোড়া গেলে আমরা ব্যবহার করি, হ্যাঁ। এটা কারণ কি পোড়া গেলে এটা কেন ব্যবহার করি, অন্যগুলো কেন ব্যবহার করি না? পোড়া গেলে হচ্ছে যে ওই অংশ হচ্ছে যে খুব বেশি ইনফেকশন হওয়ার চান্স থাকে। এখন একটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দ্বারা যদি ওটা আক্রান্ত হয় তাহলে কিন্তু শেষ। সিলভার সালফার ডায়াজিনটা হচ্ছে কম রেজিস্ট্যান্স হয়, এটা অ্যাভেলেবেল ইউজ হয় না, তো শুধু হচ্ছে টপিক্যাল ইউজ হয়, মানে ওরালি ইউজ হয় না। সেজন্য হচ্ছে যে এটা রেজিস্ট্যান্সের পসিবিলিটি কম, সেজন্য আমরা এটা বার্নারটা দেওয়া হয়, হ্যাঁ। বার্নার এটা কি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল নাকি হচ্ছে যে অ্যানালজেসিক, কোন ধরনের ড্রাগ? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক। এই যে বার্না ক্রিম, এটা কোন ধরনের ক্রিম? অ্যান্টিবায়োটিক ক্রিম, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ক্রিম। আর হচ্ছে ফানজিডাল কোন ধরনের ক্রিম? অ্যান্টিফাঙ্গাল, হ্যাঁ। অন্তত একটু ধারণা থাকলে আপনি ফাঙ্গাল ইনফেকশন দেখলে এটা দিয়ে দিতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে আপনি একই ওষুধ আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন মনে করেন আপনার স্টেরয়েড ড্রপ আছে আপনার কাছে, এখন আপনার হঠাৎ করে হাতে চুলকানি হয়েছে, আপনি যদি জানেন যে এটা এই ওষুধ এই রোগের কাজ করে, তাহলে ওই রোগটা যদি হাতে হয় আপনি এটা ড্রপটা হাতেও ব্যবহার করতে পারেন। সেজন্য হচ্ছে যে আমরা পড়ার সময় হচ্ছে যে বিশেষ করে আমরা যদি এখানে কিছু শেখার জন্য আসছি, আমরা হচ্ছে যে
জেনেরিক নেম তো জানবই, তার চেয়ে বেশি জোর দিব জেনেরিক নেমের উপর। ট্রেড নেম চেয়ে জেনেরিক নেমের উপর। ট্রেড নেম তো জানবই, ট্রেড নেম এক এক কোম্পানি এক একটা হইব, ওটা মেন হেডেক না। আমার হচ্ছে মেন হচ্ছে জেনেরিক নেম কি। যেমন আমি প্যারাসিটামল সম্পর্কে যদি ডিটেলস জানি, প্যারাসিটামল, তাহলে যেই কোম্পানিরই হোক কাজ তো সেমই। তাহলে আমাকে জানতে হবে প্যারাসিটামল সম্পর্কে, কোম্পানির ওষুধ সম্পর্কে জানার দরকার নেই। কোম্পানির ওষুধ সম্পর্কে আমি যেমন প্র্যাকটিস করবো অটোমেটিক্যালি, আমরা যে হ্যাঁ হ্যাঁ এখানে না মানে প্যারাসিটামল বলতে নাপা ছাড়া অন্য কিছু চিনে না, কারণ হচ্ছে এটা এত পরিমাণ ব্যবহৃত হয়। যেন আমরা যে MBBS 5 বছর পড়াশোনা করেন, ইন্টার্নি 1 বছর 6 বছর, এই 6 বছরে ইন্টার্নিতে গিয়ে হচ্ছে যে ট্রেড নেমেরটা শিখে। ট্রেড নেম বলতে কোম্পানির নামগুলো ইন্টার্নিতে গিয়ে শিখে। এর আগে কোম্পানির নামের কোনো থাকে না, অস্তিত্ব থাকে না, সব হচ্ছে জেনেরিক নেম নিয়ে। এবং এটা হচ্ছে যে আপনার এক বছরে হচ্ছে যে 3টা সাবজেক্ট থাকে, ফার্মাকোলজি একটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3টা সাবজেক্টে মিলে 1 বছরের কোর্স, ঠিক আছে? তাহলে ওখানে ডিটেলস আলোচনা করা হয়, কিন্তু কোনো কোম্পানির নাম থাকে না, কারণ এগুলো ইন্টারন্যাশনাল বই, আন্তর্জাতিক বই। এগুলোতে আপনার এক এক দেশে এক এক কোম্পানি ব্যবহার করা হয়, এই জন্য কোম্পানির নামে কোনো উল্লেখ থাকে না। কোম্পানির নাম শেখা হয় হচ্ছে যে যখন ইন্টার্নিতে প্রফেসরদের সাথে বসে লেখে বা প্রেসক্রাইব করে, তখন বিভিন্ন কোম্পানি আসি বলে এই তো আমার এটা হচ্ছে, তো এটার নিচে আবার লেখা থাকে। যেমন মনে করেন নাফা দিলেন, নাফার নিচে ছোট করে লেখা আছে প্যারাসিটামল। এস দিল, এসির নিচে ছোট করে লেখা আছে প্যারাসিটামল, ঠিক আছে? টামেন দিল, নিচে ছোট করে লেখা আছে প্যারাসিটামল। ফার্স্ট দিল প্যারাসিটামল। হ্যাঁ, বাংলা বলেন সেটা আপনারটা বুঝি, আমি রাইস্টিতে পড়ি না, ওইখানে তো ফার্মাসিস্টে পড়তেছি, সব ইংলিশে পড়ি। হ্যাঁ হ্যাঁ ডাক্তাররা কিছু মানে বোঝাটাই মুশকিল। ওখানে MBBS আপনার হাই গ্রাজুয়েশন যদি হায়ার ডিগ্রি যেখানেই যান, সেখানে শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়া আর যেখানেই যান সব জায়গায় হচ্ছে ইংলিশ। আপনি হচ্ছে যে ভার্সিটিতে ভর্তি হন, পাবলিক ভার্সিটিতে, ওখানেও ইংলিশ। তারপরে হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে যান, সব ইংলিশের উপর, কারণ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি। তবে বাংলাদেশে ইন্টারন্যাশনালি মেনটেন করা হয় না। যেভাবে হচ্ছে যে পড়াশোনার কথা, আমরা এভাবে পড়াশোনা ব্যক্তিগতভাবে করি না, কারণ আমরা সময় অন্য কাজে ব্যয় করি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে সিলভার সালফার ডায়াজেন সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে পারমিথ্রিন তো বললাম, এই 5% পারমিথ্রিনটা। হ্যাঁ, সিলভার সালফার ডায়াজেনটা দাগ দেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা আগুনে পোড়া গেলে দিব। হ্যাঁ, তারপর আর হচ্ছে পারমিথ্রিন তো বললাম, এটা হচ্ছে যে স্কেভেক্স ক্রিমটা যেটা, হ্যাঁ স্কেবিসে আক্রান্ত হলে দিব। বিটামিথাসন নিওমাইসিন, হ্যাঁ এটা হচ্ছে যে বিটামিথাসন নিওমাইসিনটা আমরা কোথায় ব্যবহার করব? মনে করেন একজন লোকের মৌমাছি কামড় দিচ্ছে অথবা একটা বিষাক্ত জিনিস লাগছে, হ্যাঁ, তবে লাগার পরে ফুলে গেছে অথবা অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, এসব ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি কন্ডিশনে এটা ব্যবহার করতে পারি। স্টেরয়েড খুব ভালো কাজ করে হচ্ছে যে ইমার্জেন্সি কোনো ইনফ্লামেশন হলে, মানে হচ্ছে আপনার মৌমাছি কামড় দিছে অথবা বিষাক্ত কোনো কিছু লাগছে অথবা দেখা গেছে যে শ্বাসকষ্ট হইতেছে খুব বেশি, ওইসব ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিলে সাথে সাথে ভালো কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে মিউফিরোসিন হচ্ছে যে ভালো কাজ করে হচ্ছে যে ইমপেটিগো কয় একটা রোগ, ইমপেটিগো। হ্যাঁ, ইমপেটিগো মানে হচ্ছে যে এটা মোটামুটি পোড়াও না আবার স্কিজের মতোও না, এটা উপরে দেখবেন একটু থাকে, একটু ভিতরে একটু ফুজের মতো থাকবে আর উপরে হচ্ছে যে শক্ত একটু আবরণ থাকবে। হ্যাঁ, এই ধরনের এটা হচ্ছে যে বিশেষ করে বাচ্চাদের হয়, মুখের মধ্যে হয়, মুখে গলার আশেপাশে। হ্যাঁ, এই ধরনের সমস্যা হয়, মনে হয় যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মতো, তখন আমরা এই ইমপেটিগোর জন্য মিউফিরোসিন ক্রিমটা ইউজ করি। এটা হচ্ছে যে কোন ধরনের ক্রিম? অ্যান্টিবায়োটিক ক্রিম। হ্যাঁ, বসন্ত হচ্ছে যে কোনো ভাইরাস, এখন এই যে করোনা ভাইরাসে যে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে, তারপরেও মৃত্যুর হার তুলনামূলক কম। এই করোনা ভাইরাসে যদি ব্যাকটেরিয়া হইতো তাহলে বিশ্বের 1/3 মানুষ, মানে 2/3 মানুষ মারা যেত, 3/2 মানুষ মারা যেত যদি এটা ব্যাকটেরিয়া হইতো। যুক্তি কি?
যেমন এটা হচ্ছে ভাইরাস, ভাইরাস যে কোনো ভাইরাস, মনে করেন চিকেন পক্স উঠেছে, পক্স, তারপরে হচ্ছে যে বেরিসোলা জস্টার ভাইরাস, যে কোনো ভাইরাস বলেন, আপনার হচ্ছে যে ডেঙ্গু ভাইরাস, তারপরে হচ্ছে যে আপনার এই যে হেপাটাইটিস বি ভাইরাস, তারপরে হচ্ছে যে এই যে করোনা ভাইরাস, যে কোনো ভাইরাসের ধর্ম হচ্ছে যে আপনার 14-15 দিন অথবা 7 থেকে 14 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায়, নিজেই ভালো হয়ে যায়, নিজেই এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে ভালো হয়ে যায়। এটা হচ্ছে যে আপনি যদি টিকে থাকতে পারেন, 14 দিন পর্যন্ত বাঁচে থাকতে পারলে নিজেই ভালো হয়ে যাবে। এখন এই 14 দিন পর্যন্ত বাঁচায় রাখার জন্যই যত চিকিৎসা, ঠিক আছে? এই যে অ্যান্টিবডিটা কিন্তু তৈরি করার জন্য কোনো ওষুধ নেই, এটা জাস্ট আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য চিকিৎসাটা, এটা একটা সুবিধা। কিন্তু ব্যাকটেরিয়াল যদি হইতো, ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এরকম অ্যান্টিবায়োটিক ছাড়া কখনো এটা ভালো হইতো না। তাহলে কি এটা হচ্ছে যে 14-15, এটা হচ্ছে যে কখনো 14-15 দিন, এটা 4 বছরের মধ্যেও ভালো হইতো না, তখন কি মানুষ মারা যেত বেশি। এই জন্য হচ্ছে যে যখন কলেরা হয়েছিল, হ্যাঁ, কলেরাতে এর চেয়ে বেশি মানুষ মারা যেত। কেন মারা গেছে? ওটা ব্যাকটেরিয়াল ছিল, ঠিক আছে? আর তখন তো কলেরা তো হচ্ছে যে আপনার এরকম একটা রিজন, একটা দেশে হইতো, হ্যাঁ, বা একটা দেশও পুরো অংশ হইতো না, একটা অঞ্চলে হইতো। কিন্তু এখন তো সারা বিশ্বে যদি এরকম ব্যাকটেরিয়াল ডিজিজ ছড়াইতো, তাহলে মানুষ হচ্ছে বিশ্বের 3 ভাগের 2 ভাগ মানুষের মারা যেত মোটামুটি। এটা মরে না, কারণ হচ্ছে যে ওই ভাইরাসটা নিজেই হচ্ছে 14 দিন পরে দুর্বল হয়ে যায়, হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে। সেটা ওই যে চিকেন পক্সের কথা বলছে, চিকেন পক্সও কোনো চিকিৎসা, গ্রামে কারো চিকেন পক্স হলে ওষুধ খায় না, নিম পাতা দেয়, ওটা, হ্যাঁ, নিম পাতা দেয়, এটা নিম পাতা খাওয়ায়। তারপর হচ্ছে যে বিভিন্ন ইয়েতে কোনো কিছুই তো দেয় না, 1 সপ্তাহ 14 দিন পরে নিজে ভালো হয়ে যায়, 1 সপ্তাহ পরেই ভালো হয়ে যায়। তো এটা হচ্ছে যে আমরা সাপোর্ট দেওয়ার জন্য যেন তার ইনফেকশন না হয়, যেহেতু তার ভিতরে গোটা হয়েছে। আর ভাইরাসের হচ্ছে যে খুব অ্যাক্টিভ ড্রাগ খুব কম ভাইরাসের বিরুদ্ধে। ভাইরাসের ধর্ম কি, আমরা এখন ভাইরাস সম্পর্কে সবাই জানি যে এটা আজকে ডেল্টা ভেরিয়েন্ট হয়ে গেছে, কালকে আলফা ভেরিয়েন্ট, পরশু বিটা ভেরিয়েন্ট, আর একটা হচ্ছে যে দেখা গেছে যে এই বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট তৈরি হয়, এটা সবাই খবর দেখে আমরা জানি। এখন এই ভাইরাসের ধর্ম হচ্ছে যে এটা রূপ চেঞ্জ করতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া এরকম রূপ চেঞ্জ করতে পারে না, ঠিক আছে? সেজন্য হচ্ছে যে ভাইরাসের জন্য যে ড্রাগগুলো, এগুলো সেজন্য ভালো করে কাজ করতে পারে না, সেজন্য আপনি অ্যান্টিভাইরাল ড্রাগ দিলেও অতটা লাভ হয় না। তো লাভ হয় না, আমি তো জানি এটা তো 7 থেকে 14 দিন পরে ভালো হয়ে যাবে, তাহলে তারে বাঁচায় রাখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য যেগুলো দরকার এগুলো দিলে হয়। তো সেজন্য হচ্ছে যে একজন লোকের যদি ফক্স হয়, তাহলে আমি তাকে একটা অ্যান্টিবায়োটিক দিব, যেটা স্কিনে কাজ করে, ফ্লুক্লক্স দিতে পারি, অথবা দেখা গেছে যে অ্যামোক্সিসিলিন ক্লেভুলিনিক অ্যাসিড দিতে পারি। ওই দিলে তার যেন যেই কোষপাশটাগুলো হবে, বিসি বাচ্চাগুলো হবে, ওগুলো যেন ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়ায় না যায়, তাহলে সে অটোমেটিক্যালি শুকিয়ে যাবে, এগুলো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে ভাইরাল ডিজিজ হচ্ছে যে চিকিৎসা জাস্ট সাপোর্টিভ, স্পেসিফিক না, বুঝছেন নি? তারপরে হচ্ছে বিটাডিন আয়োডিন, হ্যাঁ, এটা জানে সবাই, আমরা বায়োডিন অথবা হ্যাঁ ফোভিসেপ নামে পাওয়া যায়। ওটা মেনলি হচ্ছে ড্রেসিং কাজে ইউজ করা হয়, ঠিক আছে, কাটাছিরা ওগুলোর কাজে। তাহলে আপনি ড্রেসিংয়ে করতে হচ্ছে যে কীভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে যে এটার সাথে একটু হেক্সাসোলও মিক্স করতে পারেন, তাহলে ভালো কাজ করে। হ্যাঁ, বায়োডিনটা। তারপরে হচ্ছে যে যদি মনে হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, ওই জায়গায় হচ্ছে এটা অয়েন্টমেন্ট হিসাবে পাওয়া যায়, অয়েন্টমেন্ট ক্রিম না, অয়েন্টমেন্ট হিসাবে পাওয়া যায়, অয়েন্টমেন্টটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, সলিউশন তো হচ্ছে ওটা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে নিওমাইসিন, বলা হচ্ছে ক্লোট্রিমাজল, মাইকোনাজল, ইকোনাজল, হ্যাঁ, এগুলো হচ্ছে যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এগুলো সম্পর্কে তো বলা হয়েছেই। হ্যাঁ, আর ব্রণের ওষুধ, ব্রণের চিকিৎসা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেয়েদের জন্য। কারণ হচ্ছে যে মেয়েদের মেইন সমস্যা হচ্ছে যে ব্রণের চিকিৎসা হচ্ছে যে কি দিবেন, ব্রণের সবচেয়ে বিনা ইয়াতে চিকিৎসা হচ্ছে যে বলবেন, অ্যাডভাইস দিবেন যে কিছুক্ষণ পর হচ্ছে যে মুখ ধুইবে, 8-10 বার ডেলি মুখ ধুইবে। হ্যাঁ, সাবান কম লাগাইবে, সাবান একদিন পর ইউজ করবে, ডেলি সাবান ইউজ করা যাবে না। আর এটা হচ্ছে কিছুক্ষণ পর মুখ ধুইবে।
এই যে একটু আগে একটা কথা বললাম না, স্কেবিস ফেসে বড়দের হয় না কেন? কেন হয় না? মুখ ধুয়ে যায়। এরকম হচ্ছে যে এই বরণও হচ্ছে যে পেপিনিও ব্যাকটেরিয়াম অ্যাকনিদার নামক একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া হচ্ছে যে আমাদের যে লোমকূপ আছে, হেয়ার ফলিকল বলা হয় আর কি, ওটার ভিতরে নর্মালি থাকে। যখন ওটার ভিতরে হচ্ছে যে যখন ওয়ালাইকুম সালাম। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখে আধা ঘন্টা পর আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা, তো কি বলছিলাম, ব্রণের জন্য। হ্যাঁ, ব্রণের জন্য হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সে কিছুক্ষণ পর পর মুখ ধুইতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে যদি তৈলাক্ত অবস্থায় থাকে, এটাই হচ্ছে যে ভিতরে লোমকূপের ভিতরে হচ্ছে যে আমরা যে ঘামাই, ঘামগুলো হচ্ছে এদিক দিয়ে বের হয়। হ্যাঁ, অথবা হচ্ছে যে এখানে চর্বি জাতীয় কিছু পদার্থ আছে যেগুলো তেল তেল হয় কেন? এখানে লিপিড ভাঙি হচ্ছে যে এই হেয়ার ফলিকল দিয়ে চর্বি জাতীয় পদার্থ বের হয়। এখন কোনোভাবে যদি এই লোমকূপের বাইরের অংশ কোনোভাবে যদি ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে এগুলো বের হইতে পারে না, তখন এগুলো ওই ভিতরে জমে যায়, তখন ভিতরে চাউলের মতো এরকম বের হয়। এগুলো আসলে চর্বি জাতীয় জিনিস, এগুলো ভিতরে জমা হয়ে এই আকৃতি ধারণ করছে। আর তখন হচ্ছে যে ওই 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 যখন জমা হয় তখন ওই ব্যাকটেরিয়া ওখানে বেশি গ্রো করে, বেশি পরিমাণ গ্রো করার কারণে অনেক সময় এটা ইনফেকশন হয়ে যায়, বড় হয়ে লাল হয়ে যায়। হ্যাঁ, এসব ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে যেহেতু এটা ব্যাকটেরিয়া দ্বারা হয় বেশিরভাগ ক্ষেত্রে, অথবা এটা অন্য কারণেও হইতে পারে, হরমোনাল কারণেও হইতে পারে। হ্যাঁ, হরমোনাল, তবে বেশিরভাগই হচ্ছে যে নর্মাল ব্যাকটেরিয়ার কারণে 95% ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল কারণেও হইতে পারে। হরমোনাল কারণে হলে আমরা তাকে ইনভেস্টিগেশন দিব, হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা, গ্রোথ হরমোনের কোনো সমস্যা আছে কিনা, অন্য অন্য হরমোনের কোনো সমস্যা আছে কিনা, ওটা হচ্ছে বড় প্রফেসররা দেখবে। তবে আমরা হচ্ছে যে আপাতত কি চিকিৎসা দিব, আপাতত হচ্ছে তাকে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ড্রাগ দিব। তাহলে ব্রণের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে যে ডক্সিসাইক্লিন। হ্যাঁ, 100 মিলিগ্রাম। আর 100 মিলিগ্রাম। হ্যাঁ, ডক্সিক্যাপটা খুব ভালো কাজ করে। এগুলো আমি যা দিচ্ছি সব কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, আর বাচ্চাদেরকে দিয়ে দিও না। হ্যাঁ, ঠিক আছে। ডক্সিক্যাপ 100 মিলিগ্রাম, এটা হচ্ছে খাইতে হবে 3 মাস। হ্যাঁ, ক্যাপসুল। আপনি অনেক সময় আপনি বুঝাই দিতে হবে যে এটা যাইতে সময় লাগবে, 2-3 মাস সময় লাগবে। আপনি যদি দিলেন, দিয়ে কিছু বললেন না, হ্যাঁ কিন্তু 1 সপ্তাহ খাইয়া কই ভাই কমে নাই তো, ঠিক আছে নি? তাহলে আপনি বলতে হবে যে এটা যাইতে 3 মাস সময় লাগবে। আমি ডক্সিও যারাই দিছি সবারই কাজ হয়েছে, ঠিক আছে। পার্সোনালি আমি যাদেরকেই দিছি সবারই কাজ হয়েছে। তো ডক্সিক্যাপ 100 মিলিগ্রাম হচ্ছে 3 মাস খাবে। আর একটা লোশন দিবেন। হ্যাঁ, ক্লিনডেক্স লোশন। ক্লিনডেক্স লোশনটা হচ্ছে বলবেন যে আপনি রাতে ঘুমানোর আগে একবার দিলেই হবে, এটাও 3 মাস দিবেন। হ্যাঁ, ক্লিন্ডামাইসিন, এটা হচ্ছে যে ক্লিন্ডামাইসিন 1%। তাহলে এই দুইটা চিকিৎসা। আর হচ্ছে যে আপনি এটা লোশন আমরা যেরকম ক্রিম যেভাবে দিই এভাবে হচ্ছে মুখে সানস্ক্রিন যেভাবে দেওয়া হয়, ঠিক আছে, এভাবে দিয়ে দিবে। দিলেই হচ্ছে যে দেখো 1-1.5 মাসের মধ্যে দেখো স্বাস্থ্য ভালো হওয়া শুরু করবে এটা খাওয়ার পরে। অথবা হ্যাঁ, লোশন তো 12 মাসে মেয়েরা ইউজ করে, দিল 3 মাস, সমস্যা কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলির মতো রাতে দিবে, দিনে দিবে না। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে যে এটার পরিবর্তে আরেকটা ট্যাবলেট ইউজ করা হয়, জিম্যাক্স। হ্যাঁ, এজিথ্রোমাইসিনটা ইউজ করা হয়। তবে এজিথ্রোমাইসিনটা পার্সোনালি আমি দেই না, কারণ হচ্ছে যে এজিথ্রোমাইসিনের দাম অনেক বেশি। এটার দাম মনে হয় 1 টাকা না 1.5 টাকা ডক্সিক্যাপ, ঠিক আছে। আর এজিথ্রোমাইসিন একটা ওষুধের দাম হচ্ছে 35 টাকা। তাহলে এটা এজিথ্রোমাইসিন। হ্যাঁ, বলেন।
কালো মানুষ সুন্দর হইতে না, কালো মানুষ সুন্দর হতে হওয়ার কোনো প্রসিডিউর নেই। হ্যাঁ, কালো মানুষ ভালো তো, কালো মানুষের রোগ কম হয়। আচ্ছা হ্যাঁ, কোনটা জিমেক্সের? জিমেক্স হচ্ছে যে এটা হচ্ছে যে একটা করে হচ্ছে যে 3 দিন দিবেন, 3 দিন দিয়ে আর বাকি 3 দিন অফ থাকবে, এরকম 3 মাস চলবে। 3 দিন খাবে, 3 দিন অফ থাকবে, বুঝছেন নি? এখন 3 দিন খাবে, 3 দিন অফ থাকবে কেন? এটার কিন্তু কারণ আছে। স্যার ক্যাপসুলটা না ট্যাবলেট জিমেক্স হ্যাঁ, হ্যাঁ জিমেক্স ট্যাবলেট 500। ভালো কাজ করে মোটা ডক্সিক্যাপ। হ্যাঁ, ডক্সিক্যাপটা ভালো কাজ করে, ডক্সিক্যাপের দাম কম, তারপর ভালো কাজ করে, ঠিক আছে। আর হচ্ছে যে এজিথ্রোমাইসিনও ভালো কাজ করে, তবে এজিথ্রোমাইসিনের দাম বেশি, কারণ হচ্ছে আপনার দিদে রুগী কিনবে না। 35 টাকা দিয়ে যখন দেখা গেছে যে 3 মাস খাওয়া রুগীর পক্ষে সম্ভব না, ঠিক আছে। এটা হচ্ছে যারা বড় লোক পেশেন্ট, ঠিক আছে, তাদের দিতে পারে। আর এটা আমরা 3 দিন দিয়ে অফ করব কেন? এটার কারণ আছে। হ্যাঁ, আর 10 মিনিট, ঠিক আছে, তারপর শেষ করে দেব। এটা আমরা 3 দিন খেয়ে কেন অফ করে দেব? কারণ হচ্ছে এটা শরীরে যাওয়ার পরে 3 দিন খাওয়ার পরে আরও 3 দিন কিন্তু শরীরে থেকে যায়। এই অ্যান্টিবায়োটিকের একটা সুবিধা যে আপনি 3 দিন খাইলেন, 3 দিন খাওয়ার পরে 3 দিন কিন্তু শরীরে আবার থেকে যায়, সে কারণে বাকি 3 দিন লাগে না। বাকি 3 দিন আমরা না থাকলেও, না খেলেও শরীরের মধ্যে থাইকা যায়। সেজন্য হচ্ছে যে এটা 3 দিন দেয় আর 3 দিন দেওয়া হয় না। হ্যাঁ, ভালো অ্যান্টিবায়োটিক। হয় জিমেক্স দিবেন, নইলে ডক্সিমেক্স দিবেন। হ্যাঁ, আর হচ্ছে যে এদিকে ক্লিনডেক্স লোশন দিবেন, আর হচ্ছে যে মুখ টুক ধুইতে বলবেন। হ্যাঁ, হ্যাঁ একটা, যে কোনো একটা, দুইটা না, হয় জিমেক্স না হলে ডক্সিক্যাপ। বড় লোক হইলে জিমেক্স আর গরিব হইলে ডক্সিক্যাপ। হ্যাঁ, ওষুধ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে আপনি ইকোনমিক স্ট্যাটাস জিজ্ঞাসা করতে হবে পেশেন্টের, যে আপনি কি করেন। ডাক্তারের কাছে গেলেই দেখবেন, জিজ্ঞাসা করবে, দেখবেন বেশিরভাগ রুগীকে জিজ্ঞাসা করে আপনি কি করেন, বা আপনার হাজব্যান্ড কি করে, বিদেশ থাকে কি না, এটা জিজ্ঞাসা করে। বিদেশ, হ্যাঁ, এখন না এটার কারণ আছে। ওই যে বললো কোফটা দেয়, কোফ দেওয়ার কারণ হচ্ছে যে আসলে পেশেন্ট সবসময় হচ্ছে নেগেটিভ থিঙ্কিং করে। এটা আসলে তাদের দোষ না, এটা ডাক্তারদের দোষ। ডাক্তাররা কাউন্সিলিং করে না। এটা হচ্ছে যে ডাক্তাররা, আমি যদি রুগীকে নাই বলি, রুগী কেমনি বুঝবে? রুগী কি ইয়ে নাকি? রুগী এলি মানে তার অশরীর ক্ষমতা আছে নাকি সে বুঝে যাবে এগুলা? তো সমস্যা হচ্ছে, মনে করেন অর্থনৈতিক অবস্থা কেন জিজ্ঞাসা করে? মনে করেন হচ্ছে যে একই ওষুধ আমি তার ব্রণের জন্যই আসছে, সে তার হাজব্যান্ড যদি বিদেশ থাকে, তাহলে আমি তাকে 12টা জিমেক্স চেয়ে দিই। আর যদি সে গরিব হয়, তাহলে আমি জিমেক্স দিলে সে কিন্তু বাড়ি যেয়ে কিনবে না দাম শুনে। কিন্তু তার হাজব্যান্ড যদি বিদেশ থাকে, এটার দাম যদি 500 টাকা হয়, সে কিনবে, ঠিক আছে। সেজন্য হচ্ছে অর্থনৈতিক অবস্থা জিজ্ঞাসা করে দিতে হবে। যেমন আপনার হচ্ছে যে এই যে সেফিক্সিম ড্যানবার, একটা ওষুধ হচ্ছে 35 টাকা, 2 বেলা 70 টাকা, ঠিক আছে। এখন আপনি কি সেফিক্সিম দিবেন না জিমেক্স দিবেন? ঠিক আছে। এখন সে যদি হচ্ছে যে গরিব হয়, তাহলে আমি সেফিক্সিম আর জিমেক্সের সাথে যদি তুলনা করি, আমি কি সেফিক্সিম দিব না জিমেক্স দিব? সেফিক্সিমও 35 টাকা, জিমেক্সও 35 টাকা, 35 টাকা। তাহলে হচ্ছে যে এটা লাগে একটা, ওটা লাগে 2টা, তাহলে আমি কিন্তু তখন জিমেক্স দিব, তখন আমি সেফিক্সিম দিব। আবার কিছু ক্ষেত্রে যখন দেখবো যে জিমেক্সে এটা কন্ট্রোল হবে না, সেফিক্সিম লাগবেই, তখন তাকে কাউন্সেলিং করে দিতে হবে। দেখেন আপনার তো রোগ, এটা ছাড়া ভালো হবে না, যে কোনোভাবে হোক ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এটা কাউন্সেলিং করে দিতে হবে। আচ্ছা, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল হচ্ছে যে এগুলো তো অনেক নামে, এগুলো হচ্ছে যে যেমন মাল্টিভিটামিনের মধ্যে তো একটা বললাম, ওই যে ফেরোজি জেডাই বললাম, সুপ্রবিট ট্যাম বললাম, এগুলো মাল্টিভিটামিন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মাল্টিমিনারেল হচ্ছে যে মিনারেলের মধ্যে জিঙ্ক আছে, জিঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কোভিডের রুগীর শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু জিঙ্ক ইউজ করা হইতেছে। হ্যাঁ, এটার কারণ কি? জিঙ্কের বহুল ব্যবহার আছে। হ্যাঁ, অনেক ব্যবহার আছে জিঙ্কের। ওমিডনের 2টা ব্যবহার বলেন তো। ওমিডন, ডমপেরিডন।
একটা ফ্যাট ফাফা, হ্যাঁ হ্যাঁ ডেগুরোটা ফ্যাট ফাফা, বমি হওয়া, হ্যাঁ বমি ভাব, মাথা ঘোরা। গাঁদা গোড়া খাবার হচ্ছে। আচ্ছা হচ্ছে বাচ্চা হওয়ার পরে একটা দেওয়া হয়, এটা কি জন্য? দুধ নামার জন্য। হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলে একই ওষুধ হ্যাঁ শুধু এক ডোজ। কোনটা? ট্যাবলেট। না না, ডম্পিরিডন 3 বেলা, 3 বেলা খাবে। হ্যাঁ আচ্ছা, খাওয়ার আধা ঘন্টা আগে। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে যে কি বলতে চাইছি, জিঙ্কের ব্যবহার। হ্যাঁ জিঙ্ক, জিঙ্ক নামেও পাওয়া যায়। হ্যাঁ জিঙ্গা নামে পাওয়া যায়, তারপর ম্যাজিক নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির নাম মুখস্থ করে লাভ নাই, কোম্পানি আপনার কাছেই আসবে। ঠিক আছে, সেজন্য কোম্পানির নাম মুখস্থ করার দরকার নেই। জিঙ্কের ব্যবহার কি? জিঙ্কের ব্যবহার হচ্ছে যে কি কি কাজে আমরা জিঙ্ক ব্যবহার করতে পারি। 1 নম্বর হচ্ছে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা জিঙ্ক ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে যে একটা লোকের খাওয়ার রুচি নেই, স্বাদ পায় না, স্বাদ কম পায়, এই ধরনের রোগীকে আমরা জিঙ্ক ব্যবহার করতে পারি। 3 নম্বর হচ্ছে একটা রোগীর ক্রনিক অ্যালার্জি অথবা ঠান্ডা লেগে থাকে সব সময়, এই ধরনের রোগীকে আমরা জিঙ্ক ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে যে আপনার কারো বাচ্চা হয় না, পুরুষের যে কারণে যদি বাচ্চা না হয়, মহিলার কারণে না, পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, অনেককে দেখবেন আসে। হ্যাঁ পুরুষের যদি সমস্যা থাকে, জিঙ্ক যদি খায় তাহলে হচ্ছে যে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এটার অনেকগুলোই ব্যবহার। তারপর হচ্ছে আপনার যেই কাটাছেঁড়া করলে কাটাছেঁড়াটা তাড়াতাড়ি যেন শুকায়, হ্যাঁ এটাতে যেন ইনফেকশন কম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে জিঙ্কটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে জিঙ্কের সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে কি, আপনার এটা খাওয়ার রুচি বাড়ায়। জিঙ্ক একজন রোগী আপনার কাছে আসি বলতেছে আমার কিছু খাইতে মনে করে না, ঠিক আছে, আমার খাবারের রুচি নেই। গ্রামের গেলে আপনি যখন গ্রামে যাবেন বা এলাকায় সবাই তো গ্রাম থেকে আসছেন নাকি না শহরে থাকেন? গ্রাম থেকে আসছেন। হ্যাঁ গ্রামের মেন সমস্যাই হচ্ছে ডাক্তার দেখলে করবে আমার পোলাটা কিছু খায় না। ঠিক আছে, এটাই মেইন কমপ্লেন, বাচ্চাদের মেইন সমস্যা খায় না, আসলে কিন্তু খায়। তার মতে হচ্ছে সে যতটুকু খায় বাচ্চা অতটুকু খাইতে হবে, এটা হচ্ছে তার থিওরি। ঠিক আছে, সে অনুসারে খায় না আর কি। তো তারপরে আবার কিছু কিছু পোলাপান আছে যে খায় না, তো তাদের ক্ষেত্রে আপনি তাদেরকে জিঙ্ক সিরাপ দিবেন আর ডম্পিরিডন দিবেন, দিলে দেখবেন কাজ হবে, খাওয়া দাওয়া বাড়বে। তবে এটা হচ্ছে 1-2 দিন দিলে হবে না, 1 মাস থেকে 3 মাস দিতে হবে। দেখা গেছে সে এক সিরাপ নিয়ে দেখা গেছে 3-4 দিন খাওয়াইলো না, তাহলে এতে কোনো কাজ হবে না। ঠিক আছে, বেশিরভাগই ওষুধ কাজ করতে মিনিমাম 15 থেকে 4 সপ্তাহ সময় লাগে, 28 দিন। এজন্যেই প্রফেসরদের কাছে গেলে ওনারা লেখা দেয় এটা 3 মাস, 2 মাস, 1 মাস। ঠিক আছে, কারণ এটা কাজ করতে সময় লাগে, কিন্তু লিখে দেয় ঠিকই প্রফেসর, কিন্তু কাউন্সিলিং করে না, বলে না দেয় আপনার এটা 3 মাস খাইতে হবে। হ্যাঁ বা এটা না খাইলে এই সমস্যা। কালকে একটা রুগী আসছে ইমার্জেন্সিতে, হ্যাঁ শেষ একটা কাহিনী দিয়ে শেষ করি, তারপর শেষ। হ্যাঁ ফার্মাকোলজি, এরপরও যদি কোনো কিছু বাকি থাকে, মেডিসিন, হ্যাঁ তারপরও যেগুলো পড়াইছে ওগুলা তো যদি কোনো কিছু বাকি থাকে, মেডিসিনের ফাঁকে কোশ্চেন করবেন, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। জিঙ্ক 2 বেলা দিতে পারেন, যদি সমস্যা কম হয় তাহলে 1 বেলা দেওয়াই বেটার। যদি দেখেন যে বেশি সমস্যা তখন 2 বেলা। ঠিক আছে, জিঙ্ক, ক্যালসিয়াম এন্ড ভিটামিন, হ্যাঁ এগুলা খাওয়ার উপযুক্ত সময় কোনটা? উপযুক্ত জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো তেমন কোনো স্পেসিফিক সময় নেই, আপনি যে কোনো সময়ে দিতে পারেন। তবে রাতের বেলা যে কোনো ওষুধ দেওয়াটা ভালো। এটা সুবিধা 2টা। একটা হচ্ছে যে রাতে ঘুমানোর আগে আপনি যখন শুইবেন তখন দিনে কী কী করছেন, কী কী করেন নাই, এগুলো মোটামুটি মনে হয়, ব্রেনের মধ্যে বাসে। শুইলে মনে হয় আজকে তো ওষুধ খাই নাই। এখন
সকালে কিন্তু আপনি যেমন আমি আজকে বের হয়েছি হসপিটাল থেকে, রুমে গেছি, রুমে যাই ফ্রেশ হয়েছি, লেট হয়ে গেছে। এখন আমি যদি ডিরেক্ট হসপিটাল থেকে আসতাম তাহলে কিন্তু লেট হইতো না, ঠিক আছে। এখন আমি মনে করেন তাড়াতাড়ি আসছি, আমার যদি আমার সকালে কোনো ওষুধ খাওয়া লাগতো এটা মিস হয়ে যেত, ঠিক আছে। কারণ সবাই তো কিছু না কিছু কাজ করে, সবাই কাজ করে, তো সকালে যদি দেওয়া হয় তাহলে ডোজটা মিস হয়ে যায়। আর রাতে দিলে হচ্ছে যে রাতে সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে 10টা-11টা পর্যন্ত সময় থাকে, বা হঠাৎ করে মাঝ রাতে মনে হইলেও কিছু খাইয়া ও খাইতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই রাতে দেওয়ার সুবিধা। আর হচ্ছে বিশেষ করে হাইপার টেনশনের ওষুধ, বিশেষ করে অ্যাঞ্জিলক কেন রাতে দিব 50 বা 50+, 20+, হ্যাঁ কেন রাতে দিব কে বলতে পারবে? রাতে দিব কেন, দিনে কেন দিব না? কারণ হচ্ছে যে অ্যাঞ্জিলকের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন, মানে হচ্ছে যে আমাদের যে রগগুলো আছে শিরা ধমনী, এগুলো হচ্ছে যে চিকন, হালকা চিকন থাকে, এগুলো একটু মোটা করে দেয়। মোটা করে দিলে কি হয়, এই যে রক্তগুলা হচ্ছে যে রগের ভিতরে গেলে, যেমন মনে করেন একটা 5 হচ্ছে যেটা 5 সেন্টিমিটার চড়া, এটা যদি 6 সেন্টিমিটার করে দেয়, পানির লোড থাকবো নি, কমে যাবে না? তখন প্রেশারটা কম থাকবে, প্রেশার কম থাকবে না? ঠিক এই থিওরিতেই হচ্ছে অ্যাঞ্জিলকটা কাজ করে। এখন আপনার এই রগ হচ্ছে প্রসারিত হয়ে গেল, তখন ব্রেনের কিছু রক্ত হচ্ছে যে ব্রেনে কিন্তু রক্তটা অতভাবে মেনটেন হয় না, দেখা গেছে কিছু পরিমাণ রক্ত হালকা ডেফিসিয়েন্সি থাকে। তো আপনি যদি দিনে কাজ করেন, দিনে তো হাঁটা চলা করেন, অনেক সময় দেখা গেছে যে বেশি যদি আপনি, এটা তো অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমরা কারোই দেওয়া সম্ভব না যে ওনার জন্য কতটুকু দরকার, এটা তো একটা অ্যাভারেজ হিসেবে দেয়। কারণ ইনকেস যদি তার ডোজ বেশি পড়ে গেল, তখন কি হয়, তখন তার রক্ত হচ্ছে যে যদি পেরিফেরিতে মানে হাত পায়ে চলে যায়, ব্রেনে যদি কম থাকে, তখন দেখা যাচ্ছে সে ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গুরানির সম্ভাবনা থাকে, গুরানি উঠে ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘুরে পড়বে কেন? কারণ ব্রেনে রক্ত সরবরাহ কম থাকে, যদি কমে যায়, তখন এই ধরনের, এটাকে বলা পোস্চুরাল হাইপোটেনশন, মানে সে হাঁটাহাঁটির কারণে প্রেশার কমে যাবে, প্রেশার কমে গেলে ঘুরে পড়ে যাবে, খারাপ সমস্যা। কিন্তু তারা যদি খাওয়ানোর পরে সে ঘুমায়, তাহলে তো কোনো সমস্যা নেই, প্রেশারটা ওই ধরনের কোনো সমস্যা হয় না, এই জন্যই এটা দেওয়া হয়, ঠিক আছে। আর হচ্ছে যে বাকি যেগুলো আপনার, যেটা লাস্ট কাহিনী যেটা দিয়ে শেষ করতেছি, সেটা হচ্ছে যে কালকে একটা রুগী আসছে, রুগী হচ্ছে যে ইন্ডিভার 10 খায়, হ্যাঁ ইন্ডিভার 10 তো সবাই ছিল। ইন্ডিভার 10 হচ্ছে যে কোন ধরনের প্রোপানল, হ্যাঁ প্রোপানল আমরা এটা কি কাজে ব্যবহার করি? এটা হচ্ছে যে বুক দরপর করে, মাথা ব্যথা, এই ধরনের কাজ। তবে এই যে কাউন্সিলিং এর কথা বলছে, ডাক্তাররা যে কাউন্সিলিং করে না, আমি যদিও ডাক্তারের কিছু বিরোধিতাও করি কিছু, কারণ হচ্ছে যে যেটা দরকার সেটা আসলে প্রয়োজন। যেমন হচ্ছে যে এক ডাক্তারে দিচ্ছে বিটা ব্লকার প্রোপানল দেওয়া হয়েছে, এখন এটা কিন্তু হচ্ছে যে আপনার গ্লুকোজ দেওয়াটা কমায় না, এটা হচ্ছে যে হঠাৎ করে বন্ধ করা যাবে না। আপনি মনে করেন ইন্ডিভার খাইছেন, 1 সপ্তাহ খাইছেন, খাইয়া হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন, দেখবেন আপনার শরীর দুর্বল হয়ে গেছে, মনে হয় যে এরকম দুর্বল লাগে আর হাত পা এরকম কাঁপে, ঠিক আছে। ওই মহিলারও সেম অবস্থা, হাত পা কাঁপে, মাথা ব্যথা করে, আর হচ্ছে যে বুক ব্যথা করে আসছে, পরে হচ্ছে যে গ্লুকোজ চেক করে দেখে যে 1.2, তার মানে আর কিছুক্ষণ থাকলে অজ্ঞান হয়ে যাবে। তাড়াতাড়ি হচ্ছে যে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, হাইপোগ্লাইসেমিয়া হলে একটা পেশেন্টের গ্লুকোজ লেভেল কমে গেছে, জ্ঞান আছে, আপনি কি করবেন? যদি জ্ঞান থাকে সাথে সাথে চিনি সেবন করবেন, অন্তত কিছু না থাকলে একটা চকলেট হলেও দিবেন, তাহলেও কিন্তু রুগীটা বেশি হবে, ঠিক আছে। আর হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টকে আমরা সবসময় বলবো যে যারা ডায়াবেটিসের ওষুধ খায় তাদের দিয়ে একটা চকলেট ঘরে রাখবে। ঘরে রাখলে কি হবে, অনেক সময় ডায়াবেটিস বেড়ে গেলে কোনো সমস্যা নেই, বেড়ে গেলে লং টাইম সমস্যা হয়, বেড়ে যাওয়া হচ্ছে কমে যাওয়া বেশি ক্ষতি করে। কমে গেলে হচ্ছে যে আপনি সাথে সাথে যদি একটা চকলেট মুখে দেন, সাথে সাথে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, বেড়ে যাবে। তো ওই রুগীর সাথে সাথে চকলেট আনি খাওয়ানো হয়েছে, তারপর স্যালাইন খাওয়ানো হয়েছে, মোটামুটি সাথে প্রথমে চকলেট খাওয়ানোর আগে ছিল 1.5 মিলিমোল পার লিটার,
খাওয়ানোর পরে 6.5, ঠিক আছে, খাওয়ানোর 20 মিনিট পরে মাপছে 6.5। তাহলে এটা তো জানতে হবে। এখন আমি যদি ওই টাইমে তার ডায়াবেটিস পরীক্ষা না করতাম, সে কিন্তু মারা যেত। তাহলে আপনাকে জানতে হবে ওই সময় কি করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে যে যেমন এটা বলার কারণ কি, যে আপনি যেটা জানেন সেটাকে রোগীকে বুঝাই দিতে হবে যে আপনি এটা। এখন ওই ডাক্তার বোঝাই দেয় নাকি যে আপনি এটা হঠাৎ করে অফ করা যাবে না, কারণ হঠাৎ করে অফ করে দিলে কাঁপবে। রোগী তো আর জানে না। রোগী আবার দেখা যাচ্ছে বাংলাদেশের রোগী ওই দিন আমার একটা বড় ভাই স্ট্যাটাস দিল যে এই ধরনের, এটা বাস্তব। হ্যাঁ বলেন। যেমন গর্ভবতী মায়েরা কি টিকা নিতে পারবে? গর্ভবতী মায়েরা টিকা নিতে পারবে, এটা হচ্ছে ট্রাইমেস্টার স্প্রেডিং হচ্ছে যারা আছে তারা না ধরে